অদরা রেগে এগিয়ে এলো রুদ্রের দিকে। এরপরে গলা উঁচিয়ে বলল, কে 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 ডেকেছে আপনাকে? আমি ডেকেছি আপনাকে? তুই তো ডাকলে, তাই তো এলাম। তাহলে রুম থেকে বেরোবো কেন? আমি কি আপনার রুমে গিয়ে ডেকে এসেছি? আমি তো এখানেই দাঁড়িয়েছিলাম, তাহলে ডাকলাম কখন? রুদ্র কিছু না বলে ভাবলো এটা তাহলে আদ্রর কাজ, ইচ্ছে করে দুজনের সাথে কথা বলা তো ওরই কাজ। তবুও রুদ্র এখন নিজের দোষ কাঁধে নিল না। দেখো, ডেকে মিথ্যে বলবে না। এবারের মতো মেজ আব্বুর কাছেই বিচার দিলাম না, অনেক রাত হয়েছে, ঘুমাতে যাও আর আমাকে ঘুমাতে দাও। কথাটা বলেই চলে গেল রুদ্র। অদরা তাজ্জব-বনে তাকিয়ে আছে ওর যাওয়ার পানে। নিজের রুমের দিকে হাঁটা দিতে দিতে ভিড় করলো, কই ডেকেছে? মিথ্যে বলার আর জায়গা পায় না। আসলে নিজে কথা বলবে সেটা তো বলতে পারে না, আর উল্টো মিথ্যে বলছে। আবার আব্বুকে বলে দেওয়ার হুমকিও দেখায়, চোর কোথাকার। অদরা রুমে ফিরে দরজা লাগিয়ে দিয়ে বিছানায় এলো। সোহা লাইট নিভিয়ে এসে শুয়ে পড়েছে। সকালবেলা অদরা সোহা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে বের হলো পড়তে যাবে বলে। আজ আরিফ নেওয়াজের অফিস না থাকায় তিনিই ওদের নামিয়ে দিতে গেলেন। এরপরে আবার আসার সময় ড্রাইভার গিয়ে নিয়ে আসবে। আরিফ নেওয়াজ ওদের নিয়ে এসে বাড়িতে ফিরে ড্রয়িং রুমে এসে বসলেন। রুদ্র পাশে বসে ল্যাপটপ নিয়ে কাজ করছিল। আরিফ নেওয়াজের আজ অফিস নেই বলে কোনো কাজে উড়াতাড়া নেই, ঠান্ডা মেজাজে রয়েছেন। ওনাকে বসতে দেখে কিচেন থেকে বেরিয়ে এলেন অনিমা। জিজ্ঞাসা করলেন, কফি দেব? না। অনিমা বললেন, ওহ, আপনি তো আবার মেয়ের বানানো কফি ছাড়া কারো বানানো কফি মুখেই তোলেন না। অনিমা রুদ্রকে শুনিয়ে বললেন, যদি আপনার মেয়ের বিয়ে হয়ে যায় তখন কি করবেন? আরিফ নেওয়াজ রুদ্রের দিকে তাকালেন। রুদ্র তাকালো। চোখাচোখি হতেই আরিফ নেওয়াজ দৃষ্টি সরিয়ে অনিমার দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বললেন, তাহলে কফি খাওয়াই বাদ দিয়ে দিব। অনিমা আর কিছু বললেন না, কিচেনে চলে গেলেন। তিনি যে কথাটা রুদ্রকে শুনিয়েছেন, আশা রাখলেন সম্পর্কটা এগোবে। দুপুর 2টার দিকে রুদ্র রেডি হয়ে নিচে নামলো। পরনে স্কাই ব্লু রঙের শার্ট আর কালো প্যান্ট, এক হাতে মোবাইল, সানগ্লাস। অদরা সিঁড়ির গোড়ায় দাঁড়িয়ে আর চোখে তাকিয়ে দেখছিল। রুদ্র সানগ্লাস পরে অদরাকে উদ্দেশ্য করে বলল, কেমন লাগছে রে? অদরা ঘুরে চলে গিয়েছিল। রুদ্রের কথা শুনে ভাবনা কাটল। এরপরে স্বাভাবিক গলায় বলল, ভালো। রুদ্র মুখে বাঁকা হাসি ঝুলিয়ে বলল, কোনো মেয়ে পড়বি কি? অদরা ফ্যাল করে তাকিয়ে রইল। পরক্ষণে শক্ত গলায় বলল, আমাকে বলছেন কেন? যে মেয়েকে পটাতে চান তাকে গিয়ে বলুন। আর ইউ জেলাস? অদরা সোফার দিকে যেতে যেতে বলল, আমার বইয়ে গিয়েছে জেলাস হতে। বুঝেই বলছিস তো? না বোঝার কী আছে এতে? রুদ্র দীর্ঘ গলায় বলল, বোঝা না বোঝা সব সামনেই দেখা যাবে। ঠিক আছে, দেখা যাবে। তো কোথায় যাচ্ছেন আমাকে বলা যাবে কি? এক বন্ধুর বিয়ে ঠিক করতে যাচ্ছে। অদরা তালে তালে বলেই দিল, তাই এত সেজেগুজে? বন্ধুর বিয়ে ঠিক করতে নাকি নিজেরটাও? কি? কিছু না। আর আপনার সাথে কি ওই ইফতিও যাবে? কেন? না এমনি, যান, দেরি হয়ে যাবে। রুদ্র বেরিয়ে গেল। ইফতির বাড়ির সামনে থেকে ওকে তুলে নিল। আবার মাঝপথে থেকে ওদের আরেক বন্ধু নাফিজ, ওকেও গাড়িতে নিয়ে নিল। নাফিজেরই বিয়ে ঠিক করতে যাচ্ছে ওরা। নাফিজ বন্ধুদের সাথে গেল আর ওর বাড়ির সবাই আলাদা। ওদের গন্তব্যটা শহর থেকে একটু দূরেই ছিল। সন্ধ্যার আগ দিয়ে রুদ্র আর ইফতি ফিরে বাসার জন্য রওনা হলো। এবার আর নাফিজ সাথে আসেনি। রুদ্র একটু তাড়াতাড়ি ড্রাইভ করছে, না হলে ফিরতে ভালোই রাত হবে। কিছুদিন আসার পরে পড়ল জ্যামে। অনেকক্ষণ যাবৎ বসে রইল। তার মাঝে আবার প্রচণ্ড গরম। গাড়ির এসিও যেন গায়ে লাগছে না। রাত 9টার দিকে ওরা এই জ্যাম থেকে বেরোলো। খুব দ্রুত ড্রাইভ শুরু করলো রুদ্র। এখনও শহরে পৌঁছায়নি। বাড়ি পৌঁছাতে কমপক্ষে আরও 1 ঘন্টা। যেতে যেতে রুদ্র একটা জায়গায় কয়েকটা ফুল বিক্রেতাকে দেখে ব্রেক করলো। একটু জিজ্ঞাসা করলো, নামবি নাকি? বস তুই, আমি আসছি। 2 মিনিট, যা। রুদ্র গাড়ি থেকে নেমে গিয়ে রাস্তার ওপারে গেল। ফুল বিক্রেতার কাছে এসে জিজ্ঞাসা করলো, বেলি ফুলের গাজরা অথবা মালা আছে কিনা। অতঃপর একটা লোকের কাছে পেল, তার কাছে 5-6টা মালা ছিল। রুদ্র সবকটা চাইল। দোকানদার ফুলগুলো একটা পলিথিনে দিয়ে দিল। রুদ্র টাকা দিয়ে চলে এলো এবং গাড়িতে উঠে ডেস্কে ফুলগুলোর পলিথিনটা রাখলো। ইফতি পলিথিন হাতে নিতে নিতে বলল, কি খাওয়ার জিনিস নিয়ে এলি? মুখে দেখ, সেই মজা। ইফতি পলিথিনটায় ফুল দেখে বলল, রুদ্র, এইগুলো কি? তুই ফুল নিয়ে এলি কার জন্য?
তোর বোনের জন্য। আমার বোন নেই। আছে। ইপ্তি চোখ ছোট ছোট করে বলল, আছে মানে? আমার বাপ কি আবার বিয়ে করেছে নাকি? রুদ্র দাঁত চেপে বলল, শালা, সবসময় 2 লাইন বেশি বুঝিস কেন? তাহলে বোনকে? অদরা। আজও সোহা অদরার কাছে ঘুমাতে এলো। অদরা আর আজকে ওকে ছাড়ল না, খুব শক্তপোক্তভাবে প্রশ্ন করে বসেছে। আজও আদ্রর কথা বের করবে মানেই করবে। শেষমেশ সোহা অদরাকে জড়িয়ে ধরে হাউ মাউ করে কেঁদে উঠল। চেপে রাখা সব কষ্ট, রাগ, অভিমান সেই কান্না দিয়ে বেরোতে চাইছে। অদরা মোলায়েম কণ্ঠে বলল, এখন যদি না বলিস কি হয়েছে, তাহলে আর আমার সাথে মিশবি না। দরকার নেই আমার এমন বোন, যে বোন সব শেয়ার করতে পারলেও কষ্টটা শেয়ার করতে পারে না। সোহা নিচু গলায় আমতা আমতা করে বলল, বলছি আমি আদ্রভাইকে। অদরার তীক্ষ্ণ চোখে তাকিয়ে বলল, ভালোবাসিস এটা আমি জানি, এরপরে কি নিয়ে কি হয়েছে সেটা বল। ওই যে তুই ওই দিন রাতে রাইমার নাম্বার দিলে যে আদ্রভাইকে, তুই দেখেছিস আমি নাম্বার দিয়েছি? তাহলে না জেনে আগেই কেঁদে বাসিয়ে দেওয়ার কি মানে? কিন্তু তুমি তখন বললে যে নাম্বারটা দিবি কি না, তাই ভেবেছিলাম ভাইয়া হয়তো নাম্বারটা চেয়েছে। শোন, এসব ছাড়, একটা কথা বলছি, ভালো করে শোন। আদ্র ভাইয়া না কারোর সাথে কথা বলে আর না নাম্বারটা নিয়েছিল। ভাইয়া কাউকে ভালোবাসে না, আর না কাউকে ভাসবে। ভাইয়া পড়াশোনা নিয়ে ব্যস্ত, এখন এগুলোতে জড়াবে না, নিশ্চিত থাক তুই। সোয়া চোখ মুখ মুছে বলল, সত্যি বলছো? আর কিভাবে বললে বিশ্বাস হবে শুনি? সোহা হাত বাড়িয়ে দিয়ে বলল, আমাকে ছুঁয়ে বলো, ভাইয়া কোনো মেয়েকে ভালোবাসে না। অদরা সোহাকে জড়িয়ে ধরে বলল, না, ভাইয়া কাউকে ভালোবাসে না। তুই আর মন খারাপ করে থাকিস না, আবার আগের মতো হয়ে যা প্লিজ। ঠিক আছে, এবার থেকে মন খারাপ করে থাকবো না। সবাই ঘুমিয়ে পড়েছে, শুধু রুকাইয়া ছেলের অপেক্ষায় বসেছিলেন। অনিমাও ছিল, তবে রুকাইয়া জোরাজুরি করে রুমে পাঠিয়ে দিয়েছে। রুদ্র ফিরে এলো, মেইন দরজা লাগিয়ে সামনে তাকাতেই মাকে দেখে এগিয়ে এসে বলল, মা, ঘুমাওনি? না রে, তোর জন্যই অপেক্ষা করছিলাম। ওহ, ফ্রেশ হয়ে আয়। রুকাইয়া চোখ গেল ছেলের হাতে থাকা পলিথিনের দিকে। তিনি কৌতূহল নিয়ে জিজ্ঞাসা করলেন, তোর হাতে কি? রুদ্র এক পা এগিয়ে আবার পেছনে ফিরে বলল, ফুল। কার জন্য? রুদ্র কোনো বনিতা না করেই বলল, অধরার জন্য। রুকাইয়া হেসে বললেন, ও, তাহলে দিয়ে আয়। যাচ্ছি। রুদ্র চলে গেল উপরে। অধরার রুমের সামনে এসে ডাকলো, অধরা, ঘুমিয়ে পড়েছিস? অধরা, এই দরজা খুলতো। অধরা দরজা খুলে দিয়ে দাঁড়ালো। আপনি এত রাতে? এখন ফিরলেন? রুদ্র ফুলগুলো এগিয়ে দিয়ে বলল, তোর জন্য বেলি ফুল এনেছি। অধরা হাতে নিল। রুদ্র অধরার মুখপানে তাকিয়ে গভীর শ্বাস ছেড়ে চলে যেতে যেতে বলল, ঘুমিয়ে পড়, অনেক রাত হয়েছে। রুদ্রের রুমে ফিরে শাওয়ার নিয়ে বের হলো। রুকাইয়া খাবার বেড়ে দিলেন। এদিকে অধরা বেলি ফুলের গাজরাগুলো হাতে নিয়ে ঠায় কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। ভাবলা, আজ তো কেউ বলেনি ফুল এনে দিতে, তাহলে আজ অকারণেই ফুল এনে কেন দিয়ে এলো? তবে কি রুদ্র ওর কথা ভাবে, ওকে ভালোবাসে? রুদ্রের কথা ভাবতে অজান্তেই মুখে হাসি চলে এলো। ও ফুলগুলো রেখে চুপি চুপি রুম থেকে বেরিয়ে সিঁড়ির কাছে এলো। যে সাইড থেকে ডাইনিং টেবিল স্পষ্ট দেখা যায়, সেইখানে এসে রেলিংয়ে হাত বড় করে দাঁড়ালো অধরা। রুদ্র খাচ্ছিল তখন, পাশেই ছিল রুকাইয়া। রুকাইয়া অধরাকে খেয়াল করেও না দেখার ভান করে দাঁড়িয়ে রইলেন। অতঃপর ছেলের প্লেটে তরকারি দিতে দিতে আস্তে করে বললেন, উপরে থেকে অধরা তোকে দেখছে। রুদ্র প্লেটের দিকে তাকিয়ে বলল, আসলেই দেখছে? রুদ্র তখনই পেছন ফিরে অধরার দিকে তাকালো। এতে অধরার মুখের মুচকি হাসি হাওয়া হয়ে গেল। এরপরে সোজা হয়ে দাঁড়িয়ে আমতা আমতা করতে করতে চলে গেল। যা দেখে রুদ্র এবং রুকাইয়া দুজনেই হাসলেন। পরদিন সকাল সকাল আরমান নেওয়াজ আর আরিফ নেওয়াজ চলে গেলেন অফিসে। আদ্র ভার্সিটি যাওয়ার সময় অধরা সোহাকে সাথে নিয়ে গেল। ওদের কলেজে নামিয়ে দিয়ে ভার্সিটিতে যাবে। অন্যদিকে রুদ্র সকালে বেরিয়ে গিয়েছে নাফিজের বিয়ের শপিং করতে। সেখানে সারাদিন পার করে বিকেলে বাড়ি ফিরে। সন্ধ্যার পরপরই আদ্র অধরা সোহাকে ডেকে ছাদে গেল। ছাদে দারুণ বাতাস বইছে। সারাদিন তপ্ত গরমের পরে এই সময় ছাদে বাতাসে এসে দাঁড়াতেই ওদের ভালোই লাগছে। রুদ্রকে ডেকেছে, ও বলেছে একটু পরে আসছে। আপাতত ছাদে এক কোণে একটা চাদর বিছিয়ে বসলো তিনজনে, আড্ডা দিবে। আর এই আড্ডা দেওয়ার প্ল্যানটা আদ্রুরই। রুদ্র আসছিল না বলে আদ্র সোহাকে বলল, সোহা, রুদ্রকে ডেকে নিয়ে আয় তো।
সোহা উঠে দাঁড়ালো, সাথে অদরাকেও জোর করে নিয়ে গেল। ওরা চলে যাওয়ার পরে আদ্র একা একা বসে আছে। হুট করে ওর নজর যায় অদরা আর সোহার ফোনের দিকে। দুজনেরই ফোনটা রেখে গিয়েছে। আদ্রর মাথায় বদবুদ্ধি চাপলো। অদরার ফোনটা হাতে নিল। ফোনের লক দেওয়া ছিল না বলে অনায়াসে ভিতরে ঢুকতে পারলো। এরপর সোজা রুদ্রর নাম্বারে মেসেজ লিখল। রুদ্র ভাই, আপনি ফিরে আসায় অনেক অনেক হ্যাপি আমি। আপনি না অনেক ভালো। সেই তো চলে গিয়েছিলেন আমার দোষ দিয়ে। এখন তো ভালোভাবেই কথা বলেন। প্রথম প্রথম অনেক রাগ ছিল আপনার উপরে, কিন্তু এখন না কোনো রাগ আসে না। মিথ্যে হোক আর সত্যই হোক, আপনি তো আমার স্বামী। ঠিক সময়ে দেশে এলে এতদিনে বাচ্চার বাবা হয়ে যেতেন। এই একটা মেসেজই বড় করে লিখলো, এবং বাংলায়। কিন্তু অদরা যে বাংলায় মেসেজ লিখতে পারে না এটা আদ্র জানে না। ওর এই কাজটা করার একটা ক্লুও নিজেই রেখে গেল। যদি ইংরেজিতে লিখতো তাহলেই ভালো হতো। ওই মেসেজগুলো দিয়ে সে চ্যাট হিস্ট্রিটা ডিলিট করে দিল। এরপরে তাড়াহুড়ো করে ফোনটা আগের জায়গায় রেখে নিজের ফোন নিয়ে স্ক্রল করতে ব্যস্ত হয়ে পড়লো। আবার যদি সন্দেহ করে তার জন্য একটা বন্ধুকে কল দিয়ে শুধুই কথা বলার বাহানা দিল। এর পরপরই রুদ্র, অদরা, সোহা এলো। আদ্র ফোনে কথা বলা শেষ করলো বলতে একটু নাটকই করলো। অদরা এসে নিজের ফোনটা হাতে নিয়ে একটা দেখে ফোনের পরে ফোনটা রেখে দিল। রুদ্র ওদের সাথে বসে গল্প করলো। এর কিছুক্ষণ পরে ফোনটা বের করতে শুরুতে দেখলো অদরার নাম্বার থেকে মেসেজটা দেখার পরে রুদ্র হেসে হেসে অদরার দিকে তাকালো। অদরা এই হাসির মানে বুঝতে না পেরে কথায় মনোযোগ দিল। রুদ্র আর কথায় মনোযোগ দিতে পারলো না। অদরার দিকে তাকিয়ে মিটি মিটি হাসতে লাগলো। আদ্রর হাসি খেয়াল করলো। রুদ্র আদ্রকে ইশারা করে সোহাকে নিয়ে চলে যেতে বলল। আদ্র বুঝতে পেরে সোহাকে বলল, সোহা চল তো কিছু খাওয়ার জিনিস নিয়ে আসি। ঠিক আছে চলো, অদরা বলল। আমি যাব সাথে? আদ্র বলল, না না রে, যাবো আর আসবো, তুই থাক। আদ্র সোহাকে নিয়ে চলে গেল। রুদ্র তখন ওর দিকে তাকিয়ে হাসছিল। অদরা হাসার চেষ্টা করে উঠে চলে গেল ছাদের দরজার দিকে। রুদ্র চট করে উঠে দাঁড়িয়ে অদরার হাত ধরে ফেললো, আরেক হাতে ছাদের দরজা লাগিয়ে দিল। অদরা থতমত খেয়ে তাকিয়ে বলল, কি কি হলো? হাত ধরেছেন কেন? আর এভাবে হাসছেন কেন? হাসবো না তো কী করবো? কাঁদবো? তাই এভাবে হাসার কি আছে? হাত ছাড়ুন। রুদ্র হাতটা আরও শক্ত করে ধরে বলল, অনেক কিছু। আচ্ছা, তুই সেদিন আমাকে যে বললি আমি তোকে কুপ্রস্তাব দিয়েছি, আর আজ যে তুই আমাকে কুপ্রস্তাব দিলি তার বেলায় মানে? রুদ্র বাঁকা হেসে বলল, আগেই জানলে দেশে এসে তোর শখটাই পূরণ করতাম। অদরা আমতা আমতা করে বলল, কি বলছেন? কিসের শখ আমার? অদরা সত্যিই বুঝতে পারছে না রুদ্র ঠিক কোন শখের কথা বলেছে। ও তো কাউকে ওর শখ নিয়ে কোনো কথা শেয়ারও করেনি। তাহলে এই শখটা এলো কোথায় থেকে? অন্যদিকে রুদ্র যা বলেছে মেসেজটার জন্যই বলছে। রুদ্র তখন অদরা হাতটা শক্ত করে ধরে রেখেছে। অদরা হাত ছাড়াতে ছাড়াতে বলল, আমার কোনো শখ নেই যা আপনার পূরণ করতে হবে। আর হাত ছাড়ুন, ব্যথা পাচ্ছে। রুদ্র ঘাড় কাত করে অদরার দিকে তাকিয়ে অবাক কণ্ঠে বলল, ওরে পোল্টিবাজ রে, তুই তো দেখি আসলেই পোল্ট্রি নিস। অদরা রেগে গিয়ে বলল, কিসের পোল্ট্রি নিয়েছে? এখন কিচ্ছু বুঝতে পারছিস না? একটু আগে তো সত্য মিথ্যা যাচাই করছিলে, আর এখন না না বোঝার ভান করছিস। অদরা নিরেট হয়ে ভাবতে লাগলো, ও কি বলেছে? তাই আড্ডা দেওয়ার সময় তো তেমন কিছু বলেনি। রুদ্র অদরা চুপচাপ সম্মতির লক্ষণ ভেবে হাত ছেড়ে দিয়ে বাঁকা হেসে বলল, আগে যদি তোকে দেখতাম তাহলে তোর শখ পূরণ করতে আগেই ফিরে আসতাম। অদরা তখনও রুদ্রর কথার আগাগোড়া কিচ্ছু পেল না। ভাবতে লাগলো এই শখটা কি। রুদ্র হাসতে হাসতে আগের জায়গায় গিয়ে বসলো। অদরা ঠায় দাঁড়িয়ে রইল। রুদ্র অদরাকে উদ্দেশ্য করে বলল, দরজাটা খুলে দিস। অদরা ধ্যান থেকে বেরিয়ে দরজা খুলে দিয়ে সেখানে দাঁড়িয়ে রইল আর চোখে রুদ্রের দিকে তাকালো। রুদ্র তখনও ওকে দেখে মিটি মিটি হাসছিল। অদরা এগিয়ে গিয়ে কিছু একটা দূরত্ব নিয়ে বসলো। এরপরে থমথমে গলায় বলল, আচ্ছা কি হয়েছে বলুন তো? কই, আমি তো কোনো শখের কথা বলিনি। রুদ্র গাছাড়া ভাব নিয়ে বলল, বলিসনি তো কি আমি বুঝতে পারবো না ভেবেছিস? একটু বুঝিয়ে বলুন না। রুদ্র হেসে বলল, আপাতত অবুঝ থাক। আপনি কি বাচ্চা মনে করছেন আমাকে? রুদ্র বাঁকা হেসে বলল, ওহ, তুই বাচ্চা হবি কেন? সময় মতো দেশে এলে তো আজকে কি আজকে থামলেন কেন বলুন? সময় মতো দেশে চলে আসলে তুই যা বলেছিস তাই হতি।
অদরা ফুস করে শ্বাস ছেড়ে মাথা চুল খামচে ধরল। ও তো কিছুই বলেনি, তাহলে এই রকম কথা বলার মানে কি? ইচ্ছে করছে রুদ্রকে মেরে কথাগুলো বের করতে। অদরা ছাদে থেকে রুমে ফিরেছে, ঘন্টাখানিক হলো। একটু পড়াশোনা করে ফোনটা স্ক্রল করতে করতে শুয়ে পড়লো। সোহা আজকে আসেনি। অদরা ফোনটা রেখে রুদ্রর কথাই ভাবতে লাগলো। কিছুতেই সেই কথার আগাগোড়া পাচ্ছে না তো পাচ্ছেই না। ফোনটা বেজে উঠলো। অদরা ফোনটা হাতে নিয়ে দেখলো রুদ্রর নাম্বার। কলটা রিসিভ করলো। কি করছিস? ঘুমাসনি? ঘুমাবো। সোহা আছে পাশে? হুম, আজকে আসেনি। ও আচ্ছা ভাইয়া, তখন আপনি কিসের শখের কথা বললেন? আমি সত্যিই বুঝতে পারিনি, একটু যদি বুঝিয়ে বলতেন। তোর হোয়াটসঅ্যাপে একটা ছবি পাঠিয়েছি, দেখ। অদরার সাথে সাথে ছবিটা দেখলো, যা দেখে চক্ষু সড়ক গাছ। উরি নাম্বার থেকে এই মেসেজটা পাঠানো হয়েছে। অদরা কি বলবে ভেবে পাচ্ছে না। রুদ্র বলে হ্যালো হ্যালো করেই যাচ্ছিল। অদরা উঠে বসে বললে, ভাইয়া এই মেসেজ তো আমার নাম্বার থেকে দেওয়া হয়েছে, তোর নাম্বার থেকে না? তুই দিয়েছিস? না আমি দিইনি ভাইয়া। দেখ, মিথ্যে বলবি না, মিথ্যে আমার একদম সহ্য হয় না। কিন্তু যেটা আমি দিইনি সেটা কেন স্বীকার করব? তুই আমাকে পাগল পেয়েছিস? এটা তোর নাম্বার থেকে এসেছে, নাম্বার দেখ তুই। অদরা এই টপিক নিয়ে এক প্রকার ঝগড়াই করলো। রুদ্র বারবার বলছে এটা ওরই মেসেজ, কিন্তু অদরা বলছে ও দেয়নি মেসেজ। শেষে রুদ্র নিজেই রাগ করে ফোন কেটে দিল। এরপরে বিছানায় এসে ফোনটা সাইলেন্ট করে শুয়ে পড়লো। অদরা আবার কল ব্যাক করলো, কিন্তু সে কল আর রুদ্রর কান অবধি পৌঁছালো না। পরদিন দিনটা বৃহস্পতিবার। রুদ্র সকাল সকাল রেডি হলো বন্ধু নাফিজের বিয়েতে যাবে বলে। বিয়েটা একটা রিসোর্টে হবে এবং আজকে সেখানেই গায়ে হলুদ, কালকে বিয়ে। সেক্ষেত্রে রুদ্রকে কালকে বিকেলেই নাফিজ সাথে করে নিচে যেতে চেয়েছিল, কিন্তু রুদ্র যায়নি অদরার জন্যই। রুদ্র দুদিনের জন্য পরার জামা কাপড় ও বিয়েতে গায়ে হলুদে পরার জন্য জামা কাপড়গুলো লাগেজে ভরে রাখছিল। রুকাইয়া এসে ওর সাথে গুছিয়ে দিল আর টুকিটাকি কথা বললেন। অদরা ড্রয়িং রুমে এসে মুখ বার করে বসে আছে। অনিমা জিজ্ঞাসা করলেন, খাবার দিব? না খাবো না। কেন খাবি না? বেলা হয়নি, ভালো লাগছে না, পরে খেয়ে নেব। তাহলে খেয়ে নিস, আমি গেলাম। অনিমা চলে যেতে অদরা উঠে ডাইনিং টেবিলের কাছে এসে গ্লাসে পানি ভরে নিয়ে সেখানে দাঁড়িয়ে অল্প অল্প করে পানি খাচ্ছিল আর নিরেট হয়ে ভাবছিল, ও তো শিওর মেসেজটা ওর লেখা না। ও আর যাই হোক, কাউকে বাংলায় মেসেজ দেয় না, বলতে লিখতেই পারে না, কিন্তু সেটা আদ্র জানতো না। এই সময় রুকাইয়ার রুদ্র নামছিল। রুদ্র অদরাকে দেখে দেখে রুকাইয়ার দিকে তাকিয়ে জড়ানো গলায় বলল, মা একটু পরে এসো, একটু পরে আসো না, ওর সাথে একটু কথা বলবো। তুমি থাকলে হয়তো চলেও যেতে পারে। রুকাইয়া ছেলের পিঠে হাত রেখে হেসে বললেন, কথা বল। রুকাইয়া পিছিয়ে চলে গেলেন। রুদ্র লাগেজ নিয়ে নিচে নামলো। অদরা রুদ্রকে দেখা মাত্রই পানির গ্লাসটা রেখে এগিয়ে এসে বলল, আপনার ফোনটা দেখি। রুদ্র কপাল কুঁচকে নিয়ে বলল, কেন, কি করবে? শুনুন, আমার পার্সোনাল কিছু দেখব না। ফোনটা না দিলে আপনার হাতেই থাকুক, শুধু মেসেজটা বের করুন তো। রুদ্র ফোন বের করে মেসেজ দেখলো। অদরা দৌড়ে গিয়ে সোফা থেকে নিজের ফোন এনে ওর মেসেজ লিস্টটা দেখালো আর বলল, দেখুন আমার ফোনে এই মেসেজ নেই, মেসেজটা আমি দিইনি। আর একটা কথা বললে কি বিশ্বাস করবেন? কি বল? আমি বাংলায় মেসেজ লিখতে পারি না। রুদ্র মুখ বেঁকিয়ে বলল, এখন শাক দিয়ে মাছ রাখতে চাইছিস? অতটা আস্তে আস্তে ওর মেসেজগুলো দেখালো। এই পর্যন্ত যাদের যাদের সাথে চ্যাট করে এসেছে সবার চ্যাট লিস্টই দেখালো। রুদ্র এবার বিশ্বাস করলো মেসেজটাও দেয়নি। অতঃপর অদরার গালে হালকা করে হাত ছুঁয়ে হেসে বলল, তাহলে হয়তো মিস্টেক হয়ে এসেছে। আমি বের করব কি করে এমন হলো। চিন্তা করিস না, আমি দেইনি, বিশ্বাস করুন। আরে দূর পাগলি, এটা নিয়ে এত সিরিয়াস হতে হবে? আর মনে হয় রাতে ঘুমাসনি। অদরা কিছু বলবে ঠিক তখন ওর খেয়াল যায় রুদ্রের হাতে লাগেজটা। হুট করেই বুকের ভিতর চাত করে উঠল। তবে কি রুদ্র চলে যাবে? ও আকুল সুরে বলল, ভাইয়া চলে যাবেন? যদি যাই? আপনি তো বলেছিলেন একবারে এসে পড়েছেন, আবার যেতেও তো পারি। অদরা গাল ফুলিয়ে মুখ বার করে চলে এলো সোফায় আর রুদ্রের দিকে ছড়িয়ে দিল কিছু কথা। অযথা মিথ্যে বলবেন না কাউকে, বলেছিলেন তো চলে যাবেন না, এখন তো চলে যাচ্ছেন, কি দরকার ছিল তখন মিথ্যে বলার? রুদ্র কোমরে হাত রেখে দাঁড়িয়ে বলল, তুই জানিস আমি কোথায় যাচ্ছি? না জেনে এত বেশি কথা বলিস কেন? কি বেশি কথা বলেছি? কোথায় যাচ্ছেন ভালোভাবে বললেন না কেন? আর এত কবির মতো কথা বলতে বলেছে কে?
রুদ্র একটু রাগ দেখিয়ে বলল, জাহান্নামে যাচ্ছি। অধরা অভিমানী কণ্ঠে বলল, তো যান, আটকে রেখেছে কে? রুদ্র রাগের টেনে হন করে বেরিয়ে গেল। অধরা ও যাওয়ার পানে তাকাতেই মুখটা শুকনো হয়ে গেল। ভাবলো ও বলল আর এভাবে চলে গেল। রুদ্র পেছন ফিরে একবার তাকালোও না। মিনিট 10 পরে রুকাইয়া আর অনিমা নিচে নামলেন। রুদ্রকে দেখতে না পেয়ে দুজনেই দুজনার মুখের দিকে তাকিয়ে রইল। রুকাইয়া অধরাকে বললেন, অধরা, রুদ্র চলে গিয়েছে নাকি রে? অধরা গটগট করে সেই দিকে গেল আর বলে গেল, তোমার ছেলের কথা আমাকে বলছো কেন? আমি জানি। অনিমা মেয়ের রাগ দেখে নিজেও রেগে গেলেন। তিনি কিছু বলতে যাবেন, ঠিক তখনই রুকাইয়া থামিয়ে দিলেন। অনিমা বললেন, ভাবি, তোমার আশকারা পেয়ে পেয়ে মেয়েটা এমন হয়েছে। স্যার তো বাচ্চা মানুষ, নিশ্চয়ই দুজনের মাঝে ভালো করে কথা হয়নি। অধরা ছোট থেকে জেদ আর রাগ। অনিমা অধরাকে ছোট থেকে শাসন করে যাচ্ছেন, কিন্তু কারো জন্য পারছেনই না। একে ওর বাবা এসে সাপোর্ট করবে, আবার তারপরে তো ওর বড় চাচা চাচি আছে। এদিকে রুদ্র অধরার সাথে রাগ দেখিয়ে চলে এসেও যেন শান্তিতে নেই। কেমন একটা আশপাশ করতে করতে ডাইভ করছে। ইফতি বলল, কিছু খেয়েছিস নাকি রে? রুদ্র তপ্ত চোখে তাকিয়ে বলল, কি খাবো? ও কিছু খাসনি যখন, তাহলে এমন করছিস কেন? ভালো লাগছে না। ইফতি ওর দিকে ঘুরে বসে বলল, অধরার সাথে কিছু হয়েছে তাই না? তুই কি করে জানলি? ইফতি হেসে হেসে বলল, ভাই, তোকে চেনা শেষ আমার। যেই তুই জেদ ধরে বসেছিলি আসবি না, সেই তুই এসে অধরার সামনে একদম বিড়ালের মতো পিছিয়ে পিছিয়ে ঘুরছিস। বাবা যায়, আর তোর মন খারাপ আর রাগ সব তো এখন অধরাকে ঘিরে। তাই শিওর হয়েই বলতে পারি অধরার সাথেই কিছু হয়েছে। অধরার সাথে রাগ করে চলে এসেছি। ও তাহলে ওকে কল দে, বল তোমার জন্য ভালো লাগছে না। রুদ্র ইফতির দিকে তাকিয়ে বলল, এখন কল দিলে ইগোতে লাগবে ভাই, দিবি না কল? ঠিক আছে, আমিও দেখি রুদ্র নেওয়াজ কতক্ষণ ইগো দেখিয়ে কল না দেয়। তুই কি চ্যালেঞ্জ করছিস? চ্যালেঞ্জ করলাম। ওকে, চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। যদি অধরাকে কল দিয়ে হেরে যাস তখন? কল দিব না। বাই চান্স যদি কল দিয়ে ফেলিস তখন? হেরে গেলে কি করবি? রুদ্র ঠোঁট কামড়ে ভেবে বলল, যদি হেরে যাই তাহলে তোকে বিশাল একটা ট্রিট দিব। রেস্টুরেন্ট হলে যাব না, অন্য ট্রিট চাই। ওকে, ডান। দুপুরবেলা আরমান নেওয়াজ আর আরিফ নেওয়াজ অফিসে একটা মিটিংয়ে ছিলেন। সেখানে গুরুত্বপূর্ণ আলোচনার মাঝে আরিফ নেওয়াজের ফোনটা বেজে ওঠে। সবার মনোযোগ আর ফোনের দিকেই গেল। আরিফ নেওয়াজ ফোনটা সাইলেন্ট করে রাখলেন। এরপরে কল আসতেই থাকলো, যার কারণে কাছের টেবিলটা কেঁপে উঠল। শেষে আরিফ নেওয়াজ বিরক্ত হয়ে ফোনটা নিয়ে উঠে দাঁড়ালেন। আরমান নেওয়াজ বললেন, আরিফ, বাহিরে গিয়ে কথা বলে আয়, কোনো ইম্পর্টেন্ট কলও হতে পারে। আরিফ নেওয়াজ ফোনটা নিয়ে বেরিয়ে গেলেন। মিটিং রুমের সামনেই কলটা রিসিভ করে ওপাশে থাকা ব্যক্তিকে বললেন, হ্যালো, কে বলছেন? স্যার, আপনার একটা পার্সেল ছিল। আরিফ নেওয়াজ কপাল কুঁচকে বললেন, আমার পার্সেল কই? আমি তো কিছু অর্ডার করিনি। আমার নামেই কি পার্সেলটা? স্যার, পার্সেলটায় অধরা নেওয়াজ নাম আর নাম্বার এটা দেওয়া। আরিফ নেওয়াজ মেয়ের কথা শুনে দ্বিতীয়ত কথা না বাড়িয়ে বললেন, হ্যাঁ, ঠিক জায়গায় কল এসেছে। কি অর্ডার করা হয়েছে? শাড়ি অর্ডার করেছি। স্যার, আমি আপনার বাড়ির সামনে অনেকক্ষণ যাবৎ দাঁড়িয়ে আছি। আপনি কাইন্ডলি এসে পার্সেলটা রিসিভ করুন। আমার আরও পার্সেল ডেলিভারি দিতে হবে, আর এটা ক্যাশ অন ডেলিভারি বলা হয়েছে। আমি তো অফিসে আছি। তাহলে কেমন হলো স্যার? আপনি একটা কাজ করুন, গেটের কাছে দারোয়ান আছে, তাকে পার্সেলটা দিন, আর আপনাকে চার্জসহ শাড়ির দাম ফোনে পাঠিয়ে দিচ্ছি। ওকে স্যার, আমি দারোয়ানকে পার্সেলটা দিচ্ছি। আরিফ নেওয়াজ টাকা বিকাশে পাঠিয়ে দিলেন, সাথে ডেলিভারি ম্যানকে কিছু টিপসও দিয়েছেন, যেহেতু অনেকক্ষণ অপেক্ষা করেছে। বিবেক বলেও তো একটা জিনিস আছে, আর সবে তো মেয়ের জন্যই। মেয়ের পেছনে খরচ না করলে করবেটা কি? তবে মেয়ের বুদ্ধি আছে বলা যায়। মা বকবে দেখে বাবার নাম্বার দিয়েছে। তবে আজকে বাড়িতে গিয়ে মেয়েকে একটু খেপাতে পারবেন। অত শত ভাবনা রেখে আরিফ নেওয়াজ চলে গেলেন মিটিং রুমের দিকে। অনেকটাই দেরি হয়ে গিয়েছে। মিটিং রুমে এসে দেখলেন মিটিংটা লাঞ্চ টাইমের জন্য ব্রেক দেওয়া হয়েছে। অতঃপর আরিফ নেওয়াজ এসে আরমান নেওয়াজের পাশে বসলেন। আরমান নেওয়াজ বললেন, কোনো ইম্পর্টেন্ট কল ছিল নাকি? ইম্পর্টেন্ট ছিল ভাইজান। অধরা শাড়ি অর্ডার করে আমার নাম্বার দিয়ে রেখেছে, সেই ডেলিভারি ম্যানই কল দিয়েছিল।
আরমান নেওয়াজ হেসে বললেন, ও অদারা ভালোই করেছে তাহলে। বিকেলের দিকে রুদ্ররা সব বন্ধু মিলে নাফিজের হলুদ সন্ধ্যার আয়োজন করছে। রেডিও হয়েছে সবাই। রুদ্র এই সময় বেশি মিস করছে অদরাকে। আশেপাশে তাকিয়ে ইফতিকে খুঁজলো রুদ্র, না ও না থাকায় অদরাকে মেসেজ দিল, অদরা রাগ করেছিস? তখন মিনিট 15 পর অদরা রিপ্লাই দিল, রাগ করবো কেন? ও তাহলে রাগ করিসনি, ভালোই। কি করছিস? আপনার জন্য জাহান্নামে ফানি নিয়ে যাচ্ছি। রুদ্র দাঁত ছেড়ে বিড়বিড় করলো, কিরে রাগ? কিরে রাগ মায়েরি? বাড়িতে জাহান্নাম দেখাতাম, এইখানে ওর অভাবে মরছে, আর ও সেই রাগ নিয়ে আছে। বুঝবি কবে তুই? আল্লাহ ভালো জানে। রুদ্র কিছু একটা ভেবে শয়তানি করে লিখলো, জানিস তো এখানে কত মেয়ে কেমন করে যেন তাকাচ্ছে, দুজন এসে আবার নাম্বারও নিয়ে গিয়েছে। কি করবো রে এখন? অদরা এবার একটু জেলাস হলো, কিন্তু ও সাফা স্বভাবের হওয়ার কারণে প্রকাশ করলো না। সকালে রুদ্র ওকে রাগ দেখিয়ে চলে গিয়েছিল, এখন ওর ফালা রুদ্রকে কিভাবে রাগাবে এবং চিন্তায় রাখবে ওর ভালো করেই জানা আছে। ও ঠান্ডা মাথায় লিখলো, মেয়েরা আপনার পেছনে লাগছে তো কি করবেন? বিয়ে করে নিয়ে আসুন আর দাঁড়ান, আজকে আব্বু আসুন, সত্যি বলে দিব আপনি কুপ্রস্তাব দিন আমাকে, এমনকি রাতে যে হাত ধরেছিলেন সেটাও বলে দিব, আবার এখন যে মেয়েদের নাম্বার দিয়েছেন সেটাও বলে দিব। রুদ্রও কি কম? ও মেসেজটা পড়ে দমে না গিয়ে সাথে সাথে আরিফ নেয়াজকে সরাসরি কল করলো। রুদ্র এই পর্যন্ত আরিফ নেয়াজে কল দেয়নি, বলতে গেলে প্রথমবারই দিল। সেদিন নাম্বার সেভ করতে মিস হয়েছিল, কথা হয়নি। আরিফ নেওয়াজ রুদ্রর দেওয়া কলটা রিসিভ করলেন। রুদ্র শুরুতেই বলল, মেজো আব্বু, আমি রুদ্র। ও রুদ্র, হ্যাঁ বলো, কি করছো? অফিস থেকে বাড়িতে যাব। শুনলাম বন্ধুর বিয়েতে গিয়েছো। মেজো আব্বু, একটা কথা বলবো? বলো। আসলে না না বলে থাকতে পারলাম না, বলতে এক প্রকার বাধ্যই হলাম। সমস্যা নেই, বলো। তার আগে বলো, অদরা কি কিছু বলবে না? কেন? অদরা কিছু করেছে? না। তাহলে? রুদ্র নাটকীয় ভঙ্গিতে বলল, কিছু করেনি, কিন্তু মেজো আব্বু, তোমার মেয়ে সবসময় আমাকে থ্রেট দিচ্ছে। আরিফ নেওয়াজ কপালে বাজ ফেলে বললেন, কি বলে থ্রেট দিচ্ছে? রুদ্র হাঁপ ছেড়ে বলল, আমি যে এত বছর দেশে আসিনি, তোমার মেয়েকে না দেখে দোষ দিয়ে গিয়েছি, এটা তোমার কাছে স্বীকার করছি। মিথ্যের আশ্রয় আমি নিলাম না। এখন কথার মধ্যে কথা হলো, তোমার মেয়ে সবসময় শুধু বলছে আব্বুর কাছে বিচার দিব, আপনি এমন অমন, আপনি মেয়েদের সাথে ঘুরেন, মেয়েদের নাম্বার দিন, আবার এই মাত্র ফোন দিয়েছি একটু কথা বলার জন্য, তাও একই কথা বলে। আচ্ছা, তোমার কি আমাকে দেখে এরকম মনে হয় মেজো আব্বু? আরিফ নেওয়াজ ভাবুক গলায় বললেন, না, তোমাকে তো এমন মনে হয় না। অদরা এত বছর পরে তোমাকে দেখছে তো, তাই মনের মধ্যে উল্টোপাল্টা কথা আসছে। আমি অদরাকে বোঝাবো, তুমি চিন্তা করো না। তুমি আগেই ওকে কিছু বলো না, যদি ও কিছু বলে তাহলে বলো, তাহলেই বুঝবে তোমাকে বলে দিয়েছি। ঠিক আছে। রুদ্র ফোন কেটে নিয়ে বাঁকা হেসে বিড়বিড় করে বলল, এখন বলিস আমি তোকে কুপ্রস্তাব দিই, কিচ্ছু বিশ্বাস করবে না। এখন আমারই ভালো হবে, কুপ্রস্তাব দিলে তুই তোর বাবাকে বললেও সে বিশ্বাস করবে না। তখনই ইফতি এসে ওর কাঁধে থাপড় মেরে বলল, কিরে, অদরার সাথে কথা বলছিলি নাকি? রুদ্র হেসে বলল, রুদ্র নেওয়াজ বাজিতে হারার পাত্র নয়। ইফতিকে এই বলে মনে মনে বলল, রুদ্র নেওয়াজ আসলেই হারার পাত্র নয়। কথা বলেনি ঠিকই, কিন্তু মেসেজ তো দিয়েছে। তুই তো তখন বলিসনি মেসেজ দেওয়া যাবে না, শুধু বলেছিলি কল দেওয়া যাবে না। তো সিম্পল, আমি হারিনি। ইফতি অবাক কণ্ঠে বলল, তাহলে সত্যিই কথা বলিসনি অদরার সাথে? তাহলে কি 24 ঘন্টা পরেই কথা বলবি? ভালোই, তাহলে চল নাফিজের কাছে যাই, চল। সন্ধ্যার দিকে রুদ্র অদরার হোয়াটসঅ্যাপে একটা ছবি পাঠালো। অদরা দেখলো রুদ্র, ইফতি আরও দুটো মেয়ে একসাথে ছবি তুলেছে, বেশ একটা দূরত্ব নেই। অদরা জেলাস ফিল হয়ে ছবিটা দেখে হাহা ইমোজি সেন্ড করলো। পাশে আবার আদ্র বসে ওর কাণ্ড দেখছিল। ওদিকে রুদ্র হাহা রিয়াক্ট দেখে ওকে আরও জেলাস ফিল করাতে লিখলো, আমার পাশে যে দাঁড়িয়ে আছে মেয়েটা কেমন রে, পছন্দ হয়? অদরা দাঁত চেপে লিখলো, ভালোই তো। আদ্র বলল, কার ছবি পাঠিয়েছে এটা দেখি। অদরা ফোনটা কাট করে আদ্রকে দেখিয়ে এবার মেসেজ দেখালো। আদ্র বলল, তুই আর কিছু লিখিস না,
ও তোকে জ্বালাতে এমন করছে, তুইও ওর মতো করে ছবি তুলবি। ও যা করবে তুইও উল্টো তাই করবি, দেখাবি তুইও পারিস। এখন ছবি কিভাবে তুলবো? আমার সাথে তুলবে, আয় আমার সাথে ঘুরতে নিয়ে যাব তোকে। এখন যাব না, আব্বু আসবে একটু পরে, এখন বাইরে গেলে বকবে না, রেডি হয়ে আয়। আব্বু জিজ্ঞাসা করলে বলবি পড়াশোনা বিষয়ক কোনো কিছু আনতে যাবি। আর তুই কি একা একা যাবি? আমি নিয়ে যাব। ভাইয়া তাই এখন থাক না, তুই কি যাবি? অদরা রুমে ফিরে রেডি হয়ে নিচে নামলো। আদ্র রেডি হয়ে গাড়ি বের করতে গিয়ে অনিমা মেয়েকে জিজ্ঞাসা করলেন, কোথায় যাবে? আম্মু একটা বই কিনতে যেতে হবে এখন। তোর আব্বুকে ফোন করে বল। না, আব্বু বুঝতে পারবে না, আমার যেতে হবে। অনিমা মেয়েকে শুনিয়ে বললেন, না তোর আব্বু তা পারবে কেন? সে তো পড়ালেখা করেনি। অতরা মুখটা গুমট বাঁধিয়ে বলল, আব্বু আসুক শুধু আজকে। হ্যাঁ আসুক, তোর আব্বু আমার কি করবে? ভয় পাও না আব্বুকে? সে ভয় পায় আমি? কে ভয় পায়? আমি? উল্টো তোর আব্বুই ভয় পায় আমাকে। অদরা মুখের উপর বলে দিল, তাহলে আব্বু যখন বকে তখন চুপ থাকো কেন? তাকে তো কিচ্ছু বলতে পারো না, আর সব রাগ আমার উপরেই আসে শুধু। বাহিরে থেকে আদ্র ডাক দিল, অদরা। সেদিকে যেতে যেতে ওর মাকে উদ্দেশ্য করে বলে গেল, শুধু আজ বাড়ি ফিরি সব বলে দিব। সব রাগ শুধু আমার উপরেই জাড়ো, তাও বলে দিব। সন্ধ্যা পরে বসুন্ধরা যেখানে নাফিজের হলুদ সন্ধ্যার আনন্দে ব্যস্ত, সেখানে অদরার পাঠানো ছবি দেখে প্রচণ্ড রেগে গেল। এক ছেলের সাথে দাঁড়িয়ে কাপল ছবি তুলেছে, এমনভাবে তুলেছে ছেলেটাকে বোঝা যাচ্ছে না, তবে অদরাকে স্পষ্ট বোঝা যাচ্ছে। রুদ্র বেশ বুঝতে পারছে ওকে ঠিক একইভাবে জেলাস ফিল করাতেই ছবিটা দিয়েছে। রুদ্র সবার থেকে সরে গিয়ে দাঁড়ালো। ছবিটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখে ওর মনে মাকে কল দিল। রুকাইয়াকে কিছু বলতে না দিয়ে ও বলল, মা একটু সরে আলাদা জায়গায় যাও তো। রুকাইয়া রুমেই ছিলেন, বললেন, রুমেই আছি বল। মা অদরা আজকে কি বাহিরে গিয়েছিল নাকি? ও তো বই কিনতে বাহিরে গিয়েছিল। সাথে কে গিয়েছিল? আদ্র? আদ্রই নিয়ে গিয়েছিল। ওদের একসাথে ফিরতে দেখেছ? মাত্রই ফিরল। রুদ্র আবারও ছবিটা দেখে কিছু ভাবলো। আচ্ছা মা, আদ্র কি রঙের শার্ট পরে গিয়েছিল? রুকেয়া ছেলের প্রশ্ন শুনে অবাক না হয়ে পারলেন না। তখন আদ্রকে কী রঙের জামা পরে দেখেছেন সেটা মনে করে ফটাফট বলে দিলেন, আদ্র সাদা শার্ট পরে বেরিয়েছিল। থ্যাংক ইউ মা, রাখছি। আর এগুলো কাউকে বলো না, একটা দরকারে জানার জন্য জিজ্ঞাসা করলাম। ঠিক আছে। রুদ্র কলটা কেটে দিয়ে অদরা সেই ছবিতে হাহা রিয়েক্ট দিয়ে লিখলো, ভালোই তো, চালিয়ে যা, বেস্ট অফ লাক, বাড়িতে এসে পরিচয় করিয়ে দিস। মেসেজটা অদরা দেখার অপেক্ষা করলো না, ফোনটা সাইলেন্ট করে বন্ধুদের কাছে চলে গেল। এদিকে অদরা মেসেজ দেখে তেলে বেগুনে জ্বলে উঠলো। ফোনটা ফ্লোরে ছুঁড়ে মেরে রুম থেকে হন করে আদ্রের রুমে চলে গেল। আদ্র বিছানার হেডবোর্ডে হেডফোন গান দিয়ে শুনছিল। অদরা কোনো কথাবার্তা ছাড়াই আদ্র চুলটে ধরে মাথা ঝাঁকাতে শুরু করলো। আদ্র কোনো রকম হেডফোন খুলে নিয়ে বললো, আহা কি করছিস স্যার? অদরা না ছেড়ে দাঁত চেপে বলল, তোমার জন্য সব হলো, আমি আগেই বলছিলাম এখন বাহিরে যাবে না। বলেছিলাম রুদ্র ভাইয়ের সাথে এসব নিয়ে কোনো কাহিনীই করতে চাই না। তোমার জন্য বাহিরে গিয়ে ছবি তুলে রুদ্র ভাইকে দিলাম, কিন্তু সে বলল ভালোই তো, চালিয়ে যায়, বেস্ট অফ লাক। মানে কি? আদ্র অদরার হাত দুটো ধরে বলল, তাই আমাকে মারবি কেন? রুদ্রকে গিয়ে মার। আর এই না তো অক্টোপাস ধরলে ছাড়ানোর ধারণা, এভাবে কেউ মারে? অদরা রাগ সামলাতে না পেরে বলল, তোমার কথা আর সোহার কথা আমি সবাইকে বলে দিবে এখনই। বলেই চলে যেতে নিল। আদ্র খপ করে ওর হাত ধরে নিয়ে বিছানায় বসালো। এরপরে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, এত রাগ করতে নেই বোন, তুই শান্ত থাক, আমি দেখছি। আদ্র অদরাকে কোনো রকম শান্ত করে বলল, চকলেট খাবি? বাহিরে থেকে এনে দিই? লাগবে না, সোহাকে এনে দিও। কেন? তোকে এনে দিই, রাগ কমবে? লাগবে না, এখন শুধু একটা কাজ করো, এমন কাজ করো যাতে রুদ্রভাই রেগে যায়। কাপল ছবি তুলে দিলাম তো, ভাইয়া তোকে নিয়ে তো রেগেও যায়নি আর জেলাসও হয়নি। অতটা জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে প্রশ্নগুলো, জেলাস হবে মানে? আদ্র দরজার দিকে একবার তাকিয়ে পরপর অদরার দিকে তাকিয়ে অবলীলায় বলল, ভাইয়া তোকে ভালোবাসে। অদরা সোজা গলায় বলল, জানি আমি, আগেই বুঝেছি। আদ্র খুশি হয়ে বিছানায় উঠে বলল, সত্যিই বুঝেছিস? যাক, তাহলে আমার আর বেশি কিছু করতে হলো না, মেসেজেই কাজ হয়েছে। মানে কিসের মেসেজ? আদ্র
তালে তালে বলল, তোর অনুমতি ছাড়াই ভাইয়ার ফোনে মেসেজ দিয়েছি। এই শুনে অদরা চোখ বড় বড় হয়ে গেল। আরও শিওর হতে জিজ্ঞাসা করলো, মেসেজটা বাংলায় লিখেছো তাই না? আদ্র ফিসেল হেসে বলল, তাহলে তো ভাইয়া বলে দিয়েছে। অতটা রাগী কণ্ঠে বলল, তুমি জানো মেসেজটা নিয়ে নিয়ে কি সমস্যায় পড়েছিলাম? পরে সেটা ওনাকে বুঝিয়ে দিয়েছি মেসেজটা আমার না। পরে বিশ্বাস করেছে। আর এখন তোমার মাথা চুল যদি না তুলেছি। আদ্রর সাথে সাথে উঠে রুম থেকে বেরিয়ে গেল। অদরা পেছন পেছন দৌড়ে গেল। আদ্র দৌড়ে নিচে এলো, অদরাও এলো। ড্রয়িং রুমে আরিফ নেওয়াজ আর অনিমা উপস্থিত ছিলেন। আরিফ নেওয়াজ মেয়েকে ডেকে কাছে বসালেন। আদ্রু গিয়ে অনিমার পেছনে দাঁড়ালো আর বলল, মেজো আম্মু, তোমার মেয়ে আরেকটু হলে মাথা থেকে চুল সবগুলো উঠিয়ে নিত। ভাগ্যিস দৌড়ে এসেছে। অনিমা আদ্রর মাথায় হাত রেখে অদরাকে বললেন, তোর কি এই ছেলে চুলেই নজর যায়? যা আদ্র, ও আর তোকে মারবে না। আদ্র মাথায় হাত দিয়ে চলে গেল। অদরা বাবার পাশে এসে এখন একটু জোরই পেয়েছে বলা যায়। তাই এখন আর কোনো উত্তর দেওয়ার প্রয়োজন মনে করলো না। এই সময় বাড়িতে ঢুকলো দারোয়ান, হাতে সেই পার্সেল। দারোয়ান পার্সেলটা আরিফ নেওয়াজের দিকে দিয়ে বলল, ভাইজান এইটাই দুপুরে এসেছে। দাও। আরিফ নেওয়াজ সেটা অদরাকে দিলেন। অদরা তো বুঝতেই পেরেছে এটা কিসের পার্সেল। ও পার্সেলটা হাতে নিয়ে দোপাটি দাঁত বের করে হেসে ওর বাবাকে বলল, আব্বু রাগ করেনি তো? আরিফ নেওয়াজ হাসলেন মেয়ের কথায়। ভেবেছিলেন মেয়ে কি একটু খেপাবেন, কিন্তু তার হলো কই। এই মেয়ের হাসিতে সব উবে গিয়েছে। তিনি সোজা হয়ে বললেন, রাগ করবো কার উপরে? আমার সবই তো তোমারই। একটা কেন 10টা পার্সেল এলেও রাগ করতাম না। অনিমা দুজনের কথা শুনে এবার আর কিছু বললেন না, শুধু তাকিয়ে রইলেন। এক এক সময় বাপ মেয়ের কিছু মুহূর্তে দেখে তিনি অবাক না হয়ে পারেন না। অদরা হেসে একবার অনিমার দিকে তাকালো। এর পরপরই আরিফ নেওয়াজকে বলল, আব্বু জানো আম্মু কি বলেছে? কি বলেছে? আম্মু বলেছে তোমাকে দেখে নাকি ভয় পায় না, উল্টো তুমিই নাকি ভয় পাও। আরিফ নেওয়াজ গলা খাকারি দিয়ে অনিমার দিকে তাকালেন। অনিমা তো আরও অবাক। সেই কথা আবার এই মেয়ে ভুলিয়ে দিচ্ছে। অনিমা চোখ নিচে নামিয়ে কিচেনে চলে গেল। অদরা থামল না, আজকে সব বলে দেবে। কয়েক সেকেন্ড বিরতি নিয়ে আবারও বলল, জানো আম্মু না সবসময় শাসনের উপরেই রাখে, একটা কথা বলা যায় না, কেমন যেন করে। আরমান নেওয়াজ কথাগুলো শুনতে নিচে নামলেন। অতঃপর হেসে হেসে অনিমাকে আদেশ করে বললেন, ভাবি, তোমাকে যদি এরপরে দেখে অদরাকে বকেছ তাহলে কিন্তু তোমার নামে মামলা দেব। অনিমা ফোঁস করে শ্বাস ছেড়ে বললেন, যান, আপনাদের মাকে আর কিচ্ছুটি বলবো না। আমিও দেখব কতদিন আগলে আগলে রাখেন ওকে। পরের বাড়ি গেলে তখন কি হবে? শেষের কথাটা মুখ ফসকে বলে দিয়েছেন। তবে আরমান নেওয়াজ প্রচণ্ড রেগে গেলেন। অনিমা অদরার বিয়ের কথাটা বলে আরমান নেওয়াজের দিকে তাকালেন। রেগে গিয়েছে অনিমা, সেটা বুঝতে বাকি রইল না। এরপরে মেয়ের বিয়ের ব্যাপারে আর কোনো কথা তুললেন না। আরমান নেওয়াজ গম্ভীর হয়ে গিয়ে আরিফ নেওয়াজের পাশে বসলেন। অদরা পার্সেল নিয়ে উপরে চলে গেল। রুমে এসে পার্সেল খুলে শাড়িটা দেখলো। যেমন চেয়েছিল তেমনই পেয়েছে। শাড়িটা আরও কিছুক্ষণ দেখে কাবার্ডে তুলে রাখলো আর ঠিক করে রাখলো কোনো একটা বিশেষ দিনে পরবে এটা। রাত প্রায় 1টা ছুঁইছে। রুদ্র আর ইফতি রুমে ছিল। দুজনে একই রুমে নিয়েছে। ইফতি পাঞ্জাবি পায়জামা খুলে একটা টি শার্ট আর শার্ট প্যান্টও পরে এসে ওর বেডে শুলো। রুদ্র পাঞ্জাবি পায়জামা খুলে টি শার্ট আর শর্ট প্যান্ট পরে ওর বেডে এসে শুলো। রুমটায় সিঙ্গেল দুটো বেড। দুজনে কোনো কথা ছাড়া যার মতো শুলো। ইফতি নিজের মতো ঘুমিয়ে গেল। রুদ্র ফোনটা হাতে নিল। সেই যে আমার মেসেজ দিয়ে সাইলেন্ট করে রেখেছিল, এরপর আর মেসেজ দিয়েছে কিনা দেখা নেন। অদরা কোনো মেসেজ দিয়েছে নাকি তাই দেখতে হোয়াটসঅ্যাপে ঢুকলো, কিন্তু কোনো মেসেজ দেয়নি। রুদ্র আশ্চর্য হলো। মেসেঞ্জারে ঢুকলো, সেখানেও কোনো মেসেজ দেয়নি। মনে মনে বলল, আমি যে মেসেজ দিয়েছি সেটা দেখে তো কোনো রিয়েক্ট করেনি, মেসেজ দেওয়ার কথা কিন্তু দিল না কেন? এদিকে অদরা বিভোর ঘুমাচ্ছে। ফোনটা তখন ছুঁড়ে মেরে ডিসপ্লে নষ্ট করে ফেলেছে। সকালে তার বাবাকে বললেই ঠিক করে দেবে। পরদিন সকালবেলা রুদ্রর ঘুম ভাঙতে আবার ফোন হাতে নিয়ে ব্যস্ত হয়ে পড়লো। অদরাকে এখনও অ্যাক্টিভ দেখতে পাচ্ছে না। ভাবলো অদরা কি রাগ করেছে, কিন্তু রাগের মতো তো কোনো কথা হয়নি। দুপুরবেলার দিকে আরিফ নেওয়াজ অদরার ফোনটা ঠিক করেন ড্রাইভারকে দিয়ে বাড়িতে পাঠিয়ে দিয়েছেন। ড্রাইভার এসে অদরাকে ফোনটা দিয়ে গিয়েছে। অদরা রুমে না গিয়ে ড্রয়িং রুমে বসলো। ফোনটা উল্টিয়ে পাল্টিয়ে দেখে শুরুতেই ফেসবুকে ঢুকলো। সামনেই পড়লো রুদ্রের দেওয়া স্টোরি। সাথে সাথে চাপ দিয়ে দেখলো রুদ্র, ইফতি আর নাফিজ একসাথে ছবি তুলেছে। সবার গালেই হলুদ লাগানো। আশেপাশের লাইটের ছবিটা আরও বেশি ঝলমল করছে। অদরা স্টোরিটি স্ক্রিনশট দিয়ে নিল।
এরপর ছবিটায় হাহারি দিয়ে রাখলো, এতেই যেন ওর খুশি দ্বিগুণ হলো। এরপরে রুমে চলে এলো। এর কয়েক মিনিট পরে সোহা এলো। অদরা ফোনটা রেখে বিছানায় বসে বলল, আয় বস। সোহা বিছানায় বসে বলল, কি করছো? কিছু না। আপু, রুদ্রভাইকে মিস করছো? অদরায় হেসে বলল, কি মিস করব? কেন, করছো না বুঝি? হুম, সত্যি? হুম। রুদ্র ফোন হাতে নিয়ে অদরার হাহা রিয়েক্ট দেখে তৎক্ষণাৎ ফোন দিল অদরাকে। আর এখন কল দিতেই পারে। ইফতি দেওয়া চ্যালেঞ্জের সময় শেষ। এদিকে সোহা চলে যাওয়ার পরে অদরা রিডিং টেবিলটা গুছিয়ে রাখছিল, তখন রুদ্রের কল আসে। অদরা কলটা রিসিভ করলো। রুদ্র ভেবেছিল হয়তো অদরা কলটা ধরবে না বা সময় নেবে ধরতে, কিন্তু সাথে সাথে কল ধরায় রুদ্র বেশ অবাক। রুদ্র স্বাভাবিক গলায় অদরাকে বলল, কিরে, কেমন আছিস? ভালো, আপনি কেমন আছেন? ভালো। তো স্টোরিতে রিয়েক্ট কেন দিলি? আমার হাসি পেয়েছে তাই দিয়েছি। ও, পোস্টে হাসির কি ফেলি? আমরা যে কি নাচছিলাম নাকি কোনো ফানি মোমেন্টের ছবি ছিল? দেখুন, ছবিতে যাই ছিল না কেন, আমার হাসি পেয়েছে তাই আমি হাহা রিয়েক্ট দিয়েছি। তুই হাহা দিবি কেন? কয়েকশো লোক স্টোরি দেখলো, কই হাহা তো দেয়নি তোর, আর তোরই দিতে হবে কেন? লাভ রিয়েক্ট চোখে পড়েনি? না, পড়ে না। এরপরে শুধু দিয়ে দেখিস তোর হাড্ডিগুড্ডি ভেঙে ফেলবে। আসতে হাড্ডিগুড্ডি ভাঙতে কথা তা না। সকাল থেকে এই পর্যন্ত অ্যাক্টিভ ছিলে না কেন? এমনি। তো এখন কি করছিস? কিছু না। রুদ্র বাঁকা এসে জিজ্ঞাসা করলো, তো কালকে বয়ফ্রেন্ডের সাথে কেমন ঘুরলি? ভালো। আমি বাড়িতে গেলে ওই ছেলেকে ডাকিস তো, কথা বলবো নি। অদরা গাল ফুলিয়ে বলেই দিল, ওটা আদ্রবাই ছিল। রুদ্র না বোঝার ভান করে বলল, কি আদ্র হবে কেন? মিথ্যে বলছিস। আমি জানি ওইটা তোর বয়ফ্রেন্ড। মোটেও সত্যি কথা জানেন না। ওইটা আদ্রবাই ছিল। দাঁড়ান, আমাদের ছবি দিচ্ছি, কালকে দুজনে ছবি তুলেছি। রুদ্র হেসে বলল, ছবি দিতে হবে না, আমি জানি ওইটা আদ্র ছিল। আমি মাকে ফোন দিয়ে তখনই খোঁজ নিয়েছি, বুঝেছিস? ভালো হয়েছে। এখন একটা ইম্পর্ট্যান্ট কথা বলবো আপনাকে। হ্যাঁ বল। ভাইয়া, মনে আছে ওই দিন একটা মেসেজ ভুল করে গিয়েছিল? হুম। আবার কি হয়েছে সেটা নিয়ে? কিছু হয়নি, তবে ওই মেসেজটা আদ্রবাই দিয়েছিল আমার কাছে। ভাইয়া স্বীকার করেছে। ও হয়তো মজা করে দিয়েছি ইচ্ছে মতো মার, এরপরে আর দিবে না। তুই আমার ভাইকে মেরেছিস? হুম। আর তুই যে মেজো আব্বুর কাছে আমার নামে বিচার দিতে চেয়েছিলি, দিয়েছিস? না। কেন? এমনি। ভালোই হলো। আচ্ছা, রাখছি ইপ্তি, পরে ফোন করব। ঠিক আছে। রাত 10টায় আবার রুদ্র অদরাকে কল দেয়। অদরা ফোন রেখে ড্রয়িং রুমে এসে টিভি দেখছিল, তাই ফোনটা ধরতে পারেনি। রুদ্র আর দুবার কল দিয়ে শুয়ে পড়ল। এর পরপরই আরমান নেওয়াজ রুদ্রকে কল দিলেন। হ্যালো বাবা। বলো, কি করছো? রুমে এসে ব্যাগ গুছিয়ে শুয়ে পড়লাম। ও, কালকে কখন আসবে? সকালে ইপ্তিকে নিয়ে রওনা দিব, পৌঁছাতে দুপুর তো হবেই। ঠিক আছে। আর অদরাকে নিয়ে কিছু ভাবলে? ভেবেছি বিয়ে করবো ওকে, কিন্তু এখনই মেজো আব্বুকে বললে ভাববে যে তোমাদের ছাপে পড়ে ওকে বিয়ে করতে চাইছি। এখন কালকে বাড়িতে এসে তোমার আর মায়ের সাথে আলোচনা করছি। কথাটা ঠিকই বলেছ। আচ্ছা, তাহলে বাড়িতে এসো। রুদ্র ফোনটা রেখে গভীর একটা শ্বাস ছাড়ল। ইফতি ওর দিকে তাকিয়ে বলল, কিরে, টেন্স মনে হচ্ছে? অদরাকে নিয়ে আবার কি হলো? ওর সাথে কিছু হয়নি, হয়েছে ওর বাবাকে নিয়ে সমস্যা। ওকে পেতে হলে ওর বাবার মন জয় করতে হবে, কিন্তু সেটা করব কি করে তাই তো ভেবে পাচ্ছি না। ইফতি কিছুক্ষণ ভাবলো, সাথে রুদ্র। ইফতি বলল, অদরার বাবার পছন্দের জিনিস কী রে? ওনার পছন্দের জিনিস তো অদরাই। তাহলে তুই অদরার সাথেই থাকবি, ওকে কেয়ার করবি, মনে কর একটু বেহায়ার মতো অদরার পেছনই থাকবি। রুদ্র ছোট ছোট করে বলল, একটু বেশি ছেঁচড়ামো হয়ে যাবে না? আরে ভাই, তাই করতে হবে, না হলে মন জয় করবি কি করে? ঠিক আছে, ভালো আইডিয়া দিস। পরদিন দুপুরে রুদ্র বাড়িতে এলো। এসে রুমের লাগেজটা রেখে ওর মায়ের সাথে দেখা করে চলে গেল অদরার রুমের দিকে। অদরার রুমে ছিল না, ছাদে সোহার সাথে ছিল। রুদ্র খুঁজতে সেখানেই গেল, দেখলো অদরা সোহা অন্যদিকে দাঁড়িয়ে আছে। সোহা পেছনে ফিরে রুদ্রকে দেখে যেই ডাক দিবে ঠিক তখন রুদ্র চুপ থাকতে বলল আর ইশারা করলো চলে যেতে। সোহা বুঝতে পেরে
আলগোছে অদরার কাছ থেকে ফিসিয়ে গিয়ে চলে গেল। রুদ্র টিপ টিপ পায়ে এগিয়ে অদরার চোখ ধরল। অদরা চোখের উপরে থাকা রুদ্রর হাত ধরে বলল, কিরে সোহা, পাশে থেকে এমন মজা করার কোনো মানে হয়? আর তোর হাত এমন হয়ে গেল কেন? এমন কেন ছেলেদের হাতের মতো? রুদ্র মুখ টিপে হাসছে। অদরার নাকে গেল রুদ্রের পারফিউমের পরক্ষণে বলল, রুদ্র ভাই। রুদ্র চোখ ছেড়ে দিতে অদরা পিছন ফিরে বলল, আমি ভেবেছিলাম হয়তো সোহা। ও, পরে বুঝলে কি করে? ওই আপনার পারফিউমের স্মেল পেয়ে। ও। রুদ্র হাতে থাকা বেলি ফুলের মালা অদরার দিকে এগিয়ে দিয়ে বলল, আজকেও আসার সময় ফুলগুলো পেয়েছিলাম, তাই তোর জন্য নিয়ে এলাম। অদরা হাতে নিল, অতঃপর বেলি ফুলগুলো নাকের কাছে নিয়ে শুকে হালকা হেসে বলল, থ্যাংক ইউ। ওয়েলকাম। মাত্র এলেন? ফ্রেশ হননি? অদরা আদেশ করে বলল, এক্ষুনি গিয়ে ফ্রেশ হবেন। রুদ্র হেসে বলল, আদেশ করছিস? করছি। আপনি যে আমাকে আদেশ করেন, তাহলে আমি কি এই ছোট্ট আদেশ করতে পারি না? রুদ্র মাথা নাড়িয়ে বলল, পারিস, 1000 বার পারিস। তাহলে যান, গিয়ে ফ্রেশ হন। রুদ্র চলে গেল। অদরা ফুলগুলো নিয়ে খুশি মনে রুমে ফিরল। সন্ধ্যায় আরমান নেওয়াজ আর আরিফ নেওয়াজ বসেছিলেন ড্রয়িং রুমে। দুজনেই নিজেদের মতো ফোন স্ক্রল করছিলেন। রুদ্র এসে বসল। আরিফ নেওয়াজের দিকে তাকিয়ে বলল, মেজো আব্বু, একটা কথা বলবো। আরিফ নেওয়াজ ফোনটা পাশে রেখে বললেন, হ্যাঁ বলো মেজো আব্বু। আমি তো একেবারেই চলে এসেছি, আর যাব না। আরিফ নেওয়াজ হেসে বললেন, তো ভালো কথাই। রুদ্র ওর বাবা ও মেজো আব্বু দুজনকেই উদ্দেশ্য করে বলল, বাবা, মেজো আব্বু, তোমাদের দুজনকেই বলছি, অনেক ভেবে দেখলাম আমার যোগ্যতা অনুযায়ী একটা চাকরি করতে গেলে ভালো জায়গায় চাকরি পাবো, কিন্তু আমি তা কাজ করব না, যেহেতু আমাদেরই একটা কোম্পানি রয়েছে। আমি চাচ্ছি তোমাদের ওইখানেই কাজ করতে। তোমরা কি বলো? আরমান নেওয়াজ আর আরিফ নেওয়াজ দুজনে বেশ সন্তুষ্ট হলেন রুদ্রর কথায়। আরিফ নেওয়াজ বললেন, রুদ্র, সব তো তোমাদেরই ভবিষ্যতের জন্য করা, এতে আবার বলার কি আছে? কালকে থেকে যেও। থ্যাংক ইউ মেজো আব্বু। এর একটু পরে অদরা নিচে এলো। প্রতিদিনের মতো আজকে ওর বাবার জন্য কফি বানালো। ওর পাশেই অনিমা আবার রুদ্রর বাবার জন্য কফি বানালো। অদরা কফি নিয়ে এসে আরিফ নেওয়াজকে দিল, আর অনিমা দিল রুদ্র আর আরমান নেওয়াজকে। আরমান নেওয়াজ কফি নিলেন, কিন্তু রুদ্র নিল না। অনিমাকে জিজ্ঞাসা করলো, মেজো আম্মু, কফি কে বানিয়েছে? অনিমা উত্তরে বললেন, আমি বানিয়েছি। কেন? খাবো না, নিয়ে যাও কফি। অনিমা কপালে বাজ ফেলে বললেন, কেন, তোর আবার কি হলো? রুদ্র অদরার দিকে তাকিয়ে বলল, অদরা যে পর্যন্ত কফি না বানিয়ে দিবে সে পর্যন্ত কফিই খাবো না। আরমান নেওয়াজ ছেলের কথাই কেসে উঠলেন। আরিফ নেওয়াজ রুদ্রের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইলেন। চলবে তো ভিউয়ার্স, গল্পটার এই পর্ব কেমন লেগেছে একটি কমেন্টস করে জানাবেন। গল্পটা ভালো লাগলে একটি লাইক করবেন, গল্পটাকে শেয়ার করবেন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।